বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ঘিরে দুর্বল মানুষ যদি। এই দুর্বল মানুষগুলো তাদের অথই নদী পার হওয়ার জন্যই সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আরিফুল ইসলাম চঞ্চল। এই চঞ্চলকে ঘিরেই দুর্বল মানুষগুলো তাদের অথই নদী পার হতে চেয়েছিল। তাই তো স্বপ্রণোদিতভাবে গ্রামবাসী, এলাকাবাসী চঞ্চলকে করেছিল চেয়ারম্যান। এটাই কি ছিল তার অন্যায়? এটাই কি ছিল তার অপরাধ? কি নৃশংসভাবে তাকে প্রাণ দিতে হয়েছিল তার সৎকর্মের জন্য? চলুন সাতক্ষীরায়। ঢাকা থেকে সাতক্ষীরা গতিময় ছুটে চলা ঈগল টিমের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদের মৃত্যুর বিভীষিকার আর্তনাদেশে আছড়ে পড়ে এই টিমের সদস্যদের মনে। শত প্রশ্ন, ক্ষোভ আর সহমর্মিতা সাথে নিয়ে ঈগল টিম পৌঁছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে। মাত্র 10 দিন আগেও এই বাড়িতে ছিল উল্লাসের স্রোত, আনন্দের ঢেউ, পারিবারিক পরিবেশে সারাক্ষণের চঞ্চলতা এনে দিত। সেখানে এখন দুঃখের মাতম, সবই আছে। সুশূন্যতা তৈরি করে চলে গেছে তরুণ বয়সের চঞ্চল। চলে গেছে নাকি তাকে চলে যেতে হয়েছে? 7 অক্টোবর 2008 মধ্যরাত। আমি মনে করলাম মুরগি তো শিয়ালে নিয়ে যাচ্ছে, দরজাটা খুললাম। দরজা খুলে এক পা বাইরে দেওয়ার সাথে সাথে অস্ত্র নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এসে ওখান থেকে ওরা কিছু লোক আমার নিয়ে আমার ছেলের দরজায় বাইরে থেকে দরজায় নক করতে পারে, ডাক। কী করবো, ছেলেকে ডাকছি। আর একদল আমি দরজা, আমার ঘরের দরজা দিয়ে আরেকদল ভিতরে ঢুকে গেল। 2-3-4 ডাক দেওয়ার পরে ওরা ভিতর থেকে ঢুকে যখন পেয়ে গেছে তখন আমাকে ভিতরে এনে আবার চঞ্চলের ঘরে বসে রাখলো। আমার আর আমার মেয়েকে দুজনকে বসে অস্ত্র দিয়ে দাঁড়িয়ে থাকলো। আর ছেলেকে তুলে নিয়ে ওরা ওর পাশের ঘরে অন্ধকার, ঘর সব অন্ধকার করে দিয়েছে। দিয়ে পাশের ঘরে নিয়ে ওকে বেঁধে রেখেছে। বসে আছে, তারপরে কিছুক্ষণ চুপচাপ। আমার মেয়েকে বলছি দেখতে যে ঘরে আসে, টাকা দেখ, সে ঘরে আর নেই। তারপরে চঞ্চলের ঘর সোজা সিঁড়ি, ওখান থেকে আমার বড় মেয়ে ফাঁক করে দেখে যে ওখানে লোকজন জড়ো হয়ে আছে। যে বেরোবে তেমন মুখে একটা চল থাপড়া মেরে ফেলে দিল উঠে। মিনিট পাঁচেক পরে আবার বলছি দেখবেন কী করছে। তখন দেখি আর কেউ নেই। যখন তখন তাড়াতাড়ি বেরিয়ে আমরা ওই মোটামুটি আবার ঘর বাড়ি একটুখান দেখলাম, চেক করে যে কোথাও ফেলে রেখেছি কিনা। দেখে ওকে পাচ্ছি না, দেখে তো পাশের বাড়ি হিন্দু ঘর ছিল, ওদের বাড়িতে ডাকলো। 4-5 ডাক দেওয়ার পরে উঠলো। আমি চঞ্চলকে খুঁজে পাচ্ছি না, উঠাই নিয়ে গেছে। আমি উজু করে নামাজ পড়তে আসলাম, ফজর আজান দিচ্ছে। নামাজ পড়ে বলছে বিপদের সময় হাজত নামাজ পড়লে আল্লাহ সাহায্য করে। নামাজ পড়ছে, নামাজ পড়া শেষ মোনাজাত করছি। মোনাজাত শেষে এসছে, সেই সময় সংবাদ পাচ্ছি যে চঞ্চলকে পাওয়া গেছে। আমি আল্লাহর কাছে সকল করে মোনাজাত শেষ করি, শুনি চঞ্চলকে পাওয়া গেছে। জীবিত চঞ্চলকে পাই না, জীবিত চঞ্চলকে পাওয়া গেল না। এই অঞ্চলে তরুণ চঞ্চলের জনপ্রিয়তা ছিল আগে থেকেই। ইচ্ছে যতটা না ছিল তার চেয়ে এলাকাবাসীর চাপেই বাধ্য হয়ে চঞ্চল দাঁড়িয়েছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে। স্বভাবতই ব্যাপকভাবে সমর্থিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন চঞ্চল। 5 বছরেরও বেশি সময় ধরে এলাকা এবং এলাকাবাসীর উন্নয়নে নিজের শ্রম, মেধাকে সঁপে দিয়ে বদলে দিয়েছেন ধানদিয়ার চেহারা। তার আলোকিত ক্যারিয়ারই কি অন্যের স্বপ্নকে অনুজ্জ্বল করে ফেলেছিল? তাদের কি সংগঠিত হচ্ছিল গোপন শত্রুর ষড়যন্ত্র? তাদের পরিকল্পনার ছকেই প্রথম বলি হতে হল 32 বছরের জনপ্রিয় চেয়ারম্যান চঞ্চলকে। চঞ্চল খুন হলে এলাকায় তীব্র ক্ষোভ জেগে উঠতে শুরু করে। খুনের পরবর্তী সময় নানা অসঙ্গতি এলাকায় হাজারো প্রশ্নের জন্ম দেয়। আমরাও সেই কৌতূহলের সূত্র ধরে হাজির হই সাতক্ষীরার ফরেনসিক বিভাগে। চঞ্চলের ডেড বডিটা কখন এলো এবং আপনি কি? ওইটা বোধহয় 11টা থেকে 12টার মধ্যেই ডেড বডিটা এখানে আছে। আমরা পোস্টমর্টেম করছি সম্ভবত 2টার পর। আপনারা পোস্টমর্টেম করার পরে কি রিপোর্ট পেলেন? শ্বাসরোধ করে হত্যা করা। এই কেসটা কি সরাসরি মার্ডার কেস হবে? আর ডেফিনেটলি ওখানে তো লিখে দিছি যে হোমিসাইডাল কেস। এটা রিপোর্টটা কি একটু দেখা যাবে? না, এটা আরএমও সাহেবের ব্যাপার, ওনার অফিসে দিয়ে দিচ্ছি। স্যার রফিকের সই হয়েছে স্যার। এখন স্যার যে সমস্যাটা একটু হয়েছে যে ওটা আর একজনের সই না, 2 জনের সই হয়েছে, কিন্তু সিল হয়নি এখনো।
যেহেতু স্যার আপনার ঘর এখনো ফাঁকা, সিভিল সার্জনের মন্তব্য যেটা এই ঘর ফাঁকা, এই জিনিসটা স্যার আমরা এখন তো দিতে পারি কি না এটা আর কি বলতেছিলাম স্যার। ভাই আপনারটা ইনকমপ্লিট থাকলে আমরা স্যার সাধারণত দেই না। চঞ্চলের মৃত্যু রহস্য ঘনীভূত হতে থাকে তাদের মুখোমুখি হলে। একটা হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্টটা 48 ঘন্টার মধ্যে এটাকে প্রসেসিং করে এটাকে ছেড়ে দিতে হয়। সেই ক্ষেত্রে আজকে 8/10/2008 আপনারা পোস্টমর্টম রিপোর্ট করলেন, আজকে প্রায় 7 দিন ওভার হয়ে গেল। আপনারা এখন পর্যন্ত আপনার কোনো সাইনও নেই ওখানে, রিপোর্টটা ইনকমপ্লিট। আমার প্রশ্নটা হচ্ছে এতদিন পরে এটা ইনকমপ্লিট কেন? একটু করসপন্ডেন্সে দেরি হয়ে গেছে। ওনারা ওখান থেকে ওই অফিস থেকে এখানে পাঠালে আমরা এটা না, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সাধারণ হত্যাকাণ্ড আর এই চঞ্চল হত্যাকাণ্ডের মধ্যে একটু পার্থক্য আছে। আমি ধরে নিলাম যে আপনাদের পূজার বন্ধ ছিল, ঈদের বন্ধ ছিল, তারপরে 12 তারিখে অফিস শুরু হয়েছে, আজকে 15 তারিখ, 3 দিন ওভার হয়ে গেছে, 72 ঘন্টা। স্বাভাবিকভাবে যদি আপনার 12 তারিখেও হত্যাকাণ্ডটা ঘটতো, তাহলেও কিন্তু আপনার একদিন আগে আপনার রিপোর্টটা চলে যাওয়ার কথা। সেক্ষেত্রে আপনাদের এক্সকিউজ কী? আমাদের আসলে এখানে যদি আসতো রিপোর্টটা চলে যেত। এখন সেক্ষেত্রে কিন্তু আপনার আরএমও সাহেব স্ট্রেট আপনার উপরে দোষ চাপিয়েছেন। উনি বলেছেন যে সিভিল সার্জনের দায়িত্ব এটা আমার না। সেটা তো বলেন, আপনি বলেছিলেন না আপনি? এইটা তো আমার আসলে এটা আমারও দায়িত্ব না যে আমি এটা তো কার দায়িত্ব? রিপোর্টটা আসলে দায়িত্বটা বেসিক্যালি বর্তায় যারা পোস্টমর্টমটা করে তাদের উপর একটা লায়াবিলিটিস থাকে। আপনি তো পোস্টমর্টম করেছেন, আপনি কেন তাহলে দেরি করেছেন? একটু দেরি হতে পারে যে আমরা একটু পরামর্শ করে নিই। আপনি যেখানে রিপোর্ট সব কিছু আপনার মেডিকেল অফিসে দিয়ে দিয়েছে, সেখানে আর পরামর্শের কী দরকার আছে? এখন শুধু সিভিল সার্জন সাহেব সাইন করে এটাকে পাঠিয়ে দেবেন, তাই তো? এখানে পরামর্শের কী আছে? তাহলে কি আমি স্বাভাবিকভাবে ধরে নেবো না যে তাহলে আপনারা এই রিপোর্টের অ্যাগেন্স্টে অন্য কিছু রিপোর্ট চিন্তা করার আইডিয়া করছিলেন? ঠিক না, আসলে তাহলে দেরি কেন করলেন? দেরিটা আসলে অফিস থেকেই আমাকেও জানায়নি, অফিস বোধহয় একটু দেরি করে ফেলছে। অ্যাজ এ আরএমও এটা কি আপনার ব্যর্থতা না? আসলে আমার না থাকার জন্য এটা হয়েছে, থাকলে হয়তো এইগুলো সেন্সিটিভ রিপোর্টগুলো আমি আগেই করে ফেলতাম। আপনি যখন আমি 12 তারিখে এসে জয়েন করেছি। আপনি যখন ছুটিতে ছিলেন তখন আপনার দায়িত্বে কে ছিলেন? আমি ডাক্তার আনোয়ার নাজরীন। উনি কি আপনার এই দায়িত্ব পালন করেছে? উনি তাকে কি আপনি জিজ্ঞেস করেছেন? অফিসিয়াল দায়িত্বগুলো যেগুলো আছে সেগুলো ট্রেডিং গুলো এগুলো উনি দিয়ে দেন। সিভিল সার্জন হিসেবে মানে সই নেই কেন? স্যারের তো এখানে আসলে স্যার সই করেন। আপনি সিভিল সার্জন হিসেবে আপনাকে উচিত ছিল না 12 তারিখে এসে এটা খোঁজ করা যে এই রিপোর্টটা কী হলো, এটা গেল কি না, এটা রিপোর্টটা কী আসলো, আদৌ এটা হত্যা মামলা কিনা, এটা কি অন্য কিছু হয়েছে কিনা, সুইসাইড হয়েছে কিনা, হোমিসাইডাল কিনা, সুইসাইডাল কিনা, এটা আপনার জানার একটা দায়িত্ব ছিল কিনা, আমি সেটা বলছি। না, গেটার ইয়েতে বললে হ্যাঁ ছিল, কিন্তু আমার তো আরও দায়িত্ব আছে। এই জন্য ওনারা এগুলো সাধারণত আমরা বোর্ড করেই দিয়ে থাকি। রিপোর্ট আপনারা দিয়েছেন কয় তারিখে? ওই সাথে সাথে আমরা রিপোর্ট 8/10/2008 এই রিপোর্টটা আপনারা দিয়েছেন কার বরাবর পাঠিয়েছেন? অফিসে অফিসে পাঠিয়েছেন। এই অফিসেই 7 দিন পরে রইল, আপনারা আরএমও কোনো খবর নিলেন না, সিভিল সার্জন সাহেব আপনি কোনো খবর নিলেন না, এবং হত্যাকাণ্ডটা সাতক্ষীরার একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, যেটা হচ্ছে চঞ্চল হত্যা মামলা। আমার শুধু একটাই প্রশ্ন, 48 ঘন্টার মধ্যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার নিয়ম, সেখানে আজকে 7 দিন ওভার হয়ে গেছে, আপনারা রিপোর্টটা এখন পর্যন্ত সাইনও করেননি। সিভিল সার্জন সাহেব বলছেন আমার কাছে আসেননি, যার কারণে আমি সাইন করিনি। আরএমও সাহেব বলছে আমি অফিসে ছিলাম না, আমি জানিনি। তাহলে দায়িত্বটা কে নেবে? জেলা পর্যায়ে যদি একটা হাসপাতালের এই অবস্থা হয়, তাহলে এর চেয়ে প্রত্যন্ত অঞ্চলে কী হবে? আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তর আশা করছি। দায়িত্বহীনতার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতেই পারে, মনের কোণে উঁকি দিতেই পারে নানান সন্দেহ। প্রায় একই ধরনের সন্দেহ জাগবার মতো পরিস্থিতি তৈরি হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুখোমুখি হলে। হত্যার বিষয়টা নিশ্চিত যখন হয়, লাশটা যখন পাওয়া যায়, তখন আমি ওই আসামি গ্রেপ্তার অভিযানে এসে কেশবপুর থানা এলাকায় ছিলাম। আচ্ছা, তো সেহেতু এই লাশ পাওয়ার খবরটা আমার কাছে পৌঁছাইতে দেরি হয়, এবং সেই কারণে হয়তো ওই এসপি মহোদয়কে ওই লাশ যে পাওয়া গেছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে, এই সময়ে যখন আমি জানতে পারছি তখনই এসপি মহোদয়কে জানাইছি। লাশ পাওয়া গেছে কটার সময়? লাশ পাওয়া গেছে সকাল 7টার দিকে। আপনি খবর পেয়েছিলেন বললেন 4টায়। আমি 4টায় ঘটনাস্থলে যাওয়ার পরে লাশটা আমরা পাই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি কেশবপুরে ছিলেন। কেশবপুরে ছিলাম। আপনি কেশবপুরে ছিলেন বললেন,
তারপর আপনি বললেন, তার আগে বলেছেন আপনি 4টার সময় আপনি ইনফরমেশন পেয়েছেন। হ্যাঁ, ইনফরমেশন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তার মানে আপনি 4টা থেকে 4:30টার মধ্যে আপনি স্পটে চলে হ্যাঁ, গেছেন। স্পটে যাই, যাওয়ার পরে আমি লাস্ট টাইমে আমার 7টায়। হ্যাঁ, কিন্তু আপনি এসপি সাহেবকে বলেছেন যে আপনি কিন্তু নিজেই বলেছেন যে আমি টেলিফোনে খবর পাওয়ার সাথে সাথে আমি এসপি মহোদয়কে জানিয়েছি। হ্যাঁ, প্রথম লাশ উদ্ধারের 20 মিনিটের মাথায় কিন্তু আমি এসপি সাহেবের কাছে বললাম। এসপি সাহেব বললেন যে আমি তো ওসি তো আমাকে এখনো জানাইনি, আমি এখনই ঘটনাস্থলে রওনা হচ্ছি। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? না, এটা আমি আমি মানে লাশ পাওয়ার পরে আমি এসপি স্যারকে জানানোর জন্য চেষ্টায় ছিলাম, কিন্তু দেখা গেছে যে মোবাইলে আমি ওনাকে পাচ্ছিলাম না। কিন্তু আপনি যে বললেন যে আপনি এসপি সাহেবকে জানিয়েছেন। ওই জানাইছি যখন বললাম যে পরে আমি যখন যেহেতু বাইরে ছিলাম, সেহেতু আমি যখন ওনাকে পাইছি তখনই আমি খবরটা জানাইছি। মামলা হলো কখন? মামলা ঘটনার দিনে দিনই হয়ে গেছে। হ্যাঁ, দিনে না, ঘটনার একটা ওই তার মা, ওনারা ডিসিশন নিয়ে ওনার মা আসছেন বাদী হয়ে, এটা আমাদের বিকেলের দিকে এসে ওনার এখানে ওনার জামাই ছিলেন, ওনারা ডিসিশন নিয়েছেন কে বাদী হবেন। ডিসিশন হওয়ার পরে এই এজাহারটা আমরা লিপিবদ্ধ করছি, তারপরে উনি চঞ্চল সাহেবের মা স্বাক্ষর দিচ্ছেন ওই দিন। ওই দিন। আচ্ছা, এই এজাহারটা তো ওনারাই লিখেছেন? এজাহারটা হ্যাঁ, ওনাদেরই মায়ের বক্তব্য। হ্যাঁ। ওনাদের মায়ের বক্তব্য। কিন্তু ওনার মা কিন্তু অন্য কথা বলছেন। ওনার মাকে একটু ডাকি আমরা। আপনি কি ওই দিনই সাইন করেছিলেন? ওই দিন সাইন করেছিলাম, সেটা বাইরের পরদিন সকাল 1টার সময় আমার বাড়ির ওই ধান্ডিয়া এবং সারিগাতি বাজারের মাঝখান যে রোডটা, ওই রোডে আমার কাছে সই করে নিলেন। কে সই করেছে? ইনি নিজে সই করেছেন। কেন সই করেছে? ব্যাগডেটে সই করেন। না, ওটা তো এজাহার। ব্যাগডেটে সই করেন তিনি। হ্যাঁ, ব্যাগডেটে মানে সেদিন 9 তারিখ ছিল, 8 তারিখ দিয়ে না, এটা সঠিক না। নিশ্চয়ই এটা আপনি এফআইআর তো আগেই সই করলেন। আগে তো সই করেছি, সেই ব্যাপারে তো ওনারা সেটা তো আর নেননি, কেন নেননি? না নিয়ে এই গরম এটা গরম করে বিষয়টা বুঝতে বলি যে এজাহারটা ওইটা ওনাদের লেখা ছিল, ওর ভিতরে ত্রুটিপূর্ণ ছিল। না, যখন বাদী তো এজাহার লিখবে। না, বাদী লাগবে। বাদী তো নিয়ম তো বাদী এজাহার লিখবে। লাগবে। যদি বাদী কোনো ক্ষেত্রে এজাহার লিখতে না পারে, সেক্ষেত্রে পুলিশের একজন লিখে দিবে, এটা পড়ে শোনানোর পরে হ্যাঁ, আমরা ওইটাই আমরা লিখছি, ওইটাই সই দিচ্ছে। ওনারা যেটা লিখছিলেন এটা না, কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। কি ত্রুটিপূর্ণ ছিল বলেন? ত্রুটিপূর্ণ মানে মালামালগুলো যে শনাক্ত করছে, এইখানে যে মালামালগুলো শনাক্ত করলো না, যে দেখি এটা আমাদের, এইটা এজাহারে ছিল না। কি না মালামাল শনাক্ত করছে তো যারা ছিল, আমি তো নিজে লিখেছি এবং উনি রিকশনে দিয়েছিলেন আমাকে বুঝে। তারপরে উনি আমার কথা হলে আমার যেটা থাকবে, আমার গোলায় আমার গোল আছে, সেই মার কেন ওনারা পরবর্তীতে লিখেন, লিখে 9 তারিখে কেন রাস্তার মাঝখানে 1:30টার সময় 1টা থেকে 1:30টা হবে, এর মধ্যে কেন উনি আমার সামনে কাছে সেটা এটা সই দেয়াই ছিল একটা 4 আমার ছিল 40 টাকা দিয়ে। উনি কি বলছিলেন? আমার কাছে ছিল 40 টাকা। না, উনি মিলিয়ে দেখুক এজাহারটা। না, আমি সে কথা সেটা না, কথা আপনারা কেন তাহলে আমাদের কাছে কেন লেখালেন, আর আমার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে বসে রাখলেন? আমার প্রশ্ন সেটা, আমি আমার শালার লাশ দেখতে পাচ্ছি না, আমার শাশুড়ি ছেলের মুখ দেখতে পাচ্ছি না, আপনারা সন্ধ্যে আমাদের বাসায় রাখলেন, আমাদের ফায়ারে আমার ভুল হোক আর যাক, আমার সেটা কেন থাকবে না? আপনি তাকে দিয়ে মৌখিকভাবে এবং লিখিতভাবে লেখালেন, 4 টাকা দিয়ে। 4 পৃষ্ঠা লেখালেন, তারপরে সেটাকে আপনি বাদ দিয়ে আপনি নিজে আরেকটা লিখে তারপরে দিন কেন সাইন করেন? এটা আসলে পরের দিন করাই নাই স্যার। না না, পরের দিন। ওখানে হাজারটা লোক আছে, তাদের সাক্ষী আছে। আপনি দেখেন, পরের দিন যদি না করে এই বিচার আমি চাবো। আপনি না নিতে, যদি না নিতেন তাহলে এটা জ্বালা একটা দিন। আমার এখানে সব মিল থাকা চাতে আমার সেটা কথা না। আমার হাতে লিখা কেন যাবে না? যেদিন ওনারা এজাহার করতে আসছিলেন সেদিন ওনারা দুজন ব্যক্তির নাম বারবার বলেছিলেন আপনাদের, একজন হচ্ছে লালু আর একজন হচ্ছে কুদ্দুস। আপনারা কেন এই নাম দুটোকে ওনাদের দিকে মানা করেছেন? না, আমরা তো মানা করিনি। না, মানা করেছি শোনেন। আমি মানা করিনি। উনি মানা করেছেন, তারপরেও বলতেছেন সামিল করতেছেন নাম দেওয়া দরকার নেই। এখন স্যারের সাথে না স্যার কি মেসেজ করেছেন? ওনাদের সাথে স্যারের কথা হয়েছে। না আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে রুহুল স্যাররা এখানে কথা ছিলেন। উনিও বলেছিলেন যে স্যার মিটিং করতেছে, এদের নাম দেওয়া দরকার নেই। আমি তার নাইবে নিয়ে করতেছি এখানে বসে, যে স্যার আমার একটু কথা শোনেন, ওই দুটো লোকের নাম আমরা যদি জিতে যান, তারা আমরা দোষী মনে করছি তাদের। কেন উনি বলতেছেন না তাদের নাম দিলে মামলার ক্ষতি হবে, এমন তার বারবার কেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। এটা কেন বলছে কি না, উনি বলছেন যে আপনারা বললেন যে না তাদের আমি আমার সিনিয়র কর্মকর্তা, আমি বলতে পারি যে আমাকে যেভাবে এটা ঘটনা সারাদিন আমি এটা আসামি ধরলাম, সবকিছু করলাম। আসামি আপনারা আসামি 3 জন তো জনগণ দাবি দিল। যাই হোক, আমরা আনছি তো। আপনারা তো পরে জবে দেখে ধরলেন। উনি বলছেন যে আজকে যদি আমি এফআইআর করে থাকি, আজকে তো আমি নাম দুটো দিয়েছি, তখনও তারা বাড়িতে ছিল, আপনি তখন কেন অ্যারেস্ট করেন? না, আমরা চেষ্টা করছি।
আমরা সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদের মুখোমুখি হয়ে এসব প্রশ্নের জবাব চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার কৌশল বেছে নিলেন। কিছু অসংলগ্ন কথাও বললেন ক্যামেরার আড়ালে। আপনার একটা আপনি আমাকে যাই কিছু বলেন না, তাল গাছ আমি বলবো না, তার কাছে তো আপনার থাকবে। আমি না বলছি না, আমি যেহেতু বলছি যে আমি বলি না, না না, আপনার একটা কারণ আমি একটা ইন্ট্রোভার্ট টাইপের লোক। আপনার একটা আমি কমপ্লেন আসছে, কমপ্লেন আসে, সেই কমপ্লেন্টের ব্যাপারে কথা বলুন। আমার নামে যদি কমপ্লেন আসে আমি কমপ্লেন ফেস করবো, কমপ্লেনও দেবো না। কমপ্লেন্টে করছে একজন সাধারণ মানুষ করতেই পারে, আমি কাজ করতে কমপ্লেন হবে না। আপনি যদি এটাই স্বাভাবিক। কাগজ দিয়ে ইনসিস্ট করেন, সেটা যদি হয়, আপনি ওসি সাহেব বলেছেন, বলো যে বলুক না, আমি মিডিয়াতে ওপেনলি কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, এটা হচ্ছে আমার বিষয়। না ভারী তো কি অপরাধ ছিল চঞ্চলের? এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গ করা, জনপ্রিয়তা, নাকি কুচক্রের দুষ্ট স্বপ্নে বাধা তৈরি করা? তো আপনারা এত লোক থাকতে এই লালু মেম্বার এবং কুদ্দুসের নাম বলছেন কেন? চঞ্চল জনপ্রিয় নেতা ছিল। এই লালু এবং কুদ্দুস এরা দুজন সবসময় স্বপ্ন দেখতে, যে চঞ্চলকে যদি হত্যা করতে পারি তাহলে আমরা এই চেয়ারম্যান হতে পারবো। বিভিন্ন সময় এই চঞ্চল একদিক হতে সালিশ করতেছে, কুদ্দুস আর একদিকে মাতব্বারি করে ওই সালিশটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, বা বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা ছিল, চঞ্চল সেটা করতো যে এই ধরনের কাজ করা যাবে না। এই সব বিভিন্ন কারণে চঞ্চলের সাথে তার শত্রুতা গড়ে উঠলো। আর লালু মেম্বার তার সাথে বেশ কথা কাটাকাটি হয়েছে। যেদিন চঞ্চল মারা গেল ওই দিন রাত্র 9টার সময়ও এই লালু মেম্বার খুঁজতে গেছে আমার শাশুড়ির কাছে, চঞ্চল কোথায়। মামলার এজাহারে লালু মেম্বার এবং কুদ্দুসের নাম থাকা সত্ত্বেও পুলিশি চোখে তারা থেকে যাচ্ছে নিরাপদে। নিরাপত্তার বেষ্টনীতে পুলিশই হয়ে উঠছে তাদের রক্ষা কবচ। নইলে চঞ্চল খুন হওয়ার পরেই গ্রামবাসীর বিক্ষোভে আক্রমণের শিকার হতে হয়েছিল লালু মেম্বার এবং কুদ্দুসকে। তাতে আবার বিপরীত মূর্তিতে সংহারী হয়ে দাঁড়ায় এই পুলিশ প্রশাসনই। গ্রামবাসী লালু মেম্বার এবং কুদ্দুসের বাড়ি আক্রমণ করার অভিযোগ তুলে গ্রেপ্তার করে 12 জন পুরুষকে। এই ভয়ে এক আতঙ্ক নিয়ে দিন কাটছে ধানদিয়া ইউনিয়নের শত পরিবারের। অল্প দিনের মধ্যে নির্বাচন আসছে, ওই যাতে চঞ্চল চেয়ারম্যান নির্বাচন করলে সেই গ্রুপ নির্বাচনে আসতে পারবে না, মানে জয় পরাজয়ের বিষয় আছে, সেখানে তারা আসতে পারবে না। এই জন্যই তারা এই হত্যাকাণ্ডটা ঘটাইছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে। জনপ্রিয়, খুব ভালো সৎ লোক তিনি। যত লোক আসছে সকলে প্রমাণ করবে কি যে তিনি সৎ লোক, সচ্চরিত্রবান এবং নবনির্বাচিত চেয়ারম্যান। পরিমহল তারা স্বার্থ হাসিল করতে পারছিল না এবং তারা দালালি বাটপারি করতে পারছিল না, এই জন্যই তাকে হত্যা করা হয়েছিল। আসল কারণটা আমরা মনে করছি এখন যে আমাদের ধানদিয়া ইউনিয়নে 50 বছর ধরে মনে হয় দুটো দল ছাড়া ইলেকশন হয় না, দুটোই গ্রুপ এখানে। তো এখন একটা গ্রুপ এই নিয়ে শূন্যতা হয়ে গেল। বছর তিনেকের বিবাহিত জীবনে চঞ্চল তার স্ত্রী আর 18 মাসের শিশু কন্যাকে রেখে পৃথিবী ছাড়তে বাধ্য হলেন। এই নিষ্পাপ শিশু কোনোদিন জানবেও না এক বুক ভরা বাবার আদর নিয়ে যে চঞ্চল পৃথিবীতে এসেছিল তার সবটুকু থেকে গেল অনাদরের আগামী জীবনের জন্য। চঞ্চলের বিধবা স্ত্রীর চোখে এখন কোন শূন্যতা, অনিশ্চয়তার বসবাস? কি হলো, কেন এমন হলো তার জীবনে? এই প্রশ্ন বিধাতার কাছে না বিধাতার প্রেরিত মানুষ প্রশাসনের কাছে?
আমি তাদের ফাঁসি চাই। আমার স্বামীকে যেভাবে শ্বাসরুদ্ধ করে মেরেছে তাদেরও আমি সেভাবে মৃত্যু চাই। আমার স্বামীকে যেভাবে মেরেছে আমি তাদের মৃত্যু চাই। আমার স্বামী যেমন করে জীবন বেরিয়েছে তাদের যেন সেভাবে জীবন বেরোয়। আমি সরকারের কাছে এই আবেদন করি, আমার স্বামীকে যেভাবে ওরা শ্বাসরুদ্ধ করে মেরেছে তাদের জন্য এমন হয়, তাদের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। সরকারের আমি কাছে আমি ন্যায্য বিচার চাই, সেজন্য আমার স্বামী হত্যার ন্যায্য বিচার করে। আমাদের এই অনুষ্ঠান এদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা যাতে পালন করতে পারে এজন্যই নিবেদিত। কিংবা দুষ্ট লোকেরা, সমাজে কিছু ঘৃণ্য শ্রেণীর মানুষ আমাদেরকে হুমকি দিয়ে আসছে। আপনারা জানেন পারভীন হত্যাকাণ্ডটি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রচারিত হয়েছিল। নওগাঁর সেই অসহায় পারভীনকে খুব নৃশংসভাবে যারা হত্যা করেছিল তাদের বিচারের জন্যই আমাদের এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। সেই পারভীন হত্যাকাণ্ডের তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর হারুন বারবার হুমকি দিচ্ছে আমাদের 18 বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হানকে। আমাদের অনুরোধ, আমরা যা কিছু করছি মানুষের মঙ্গলের জন্য করছি। মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনো তথ্য আমাদেরকে জানান। আমাদেরকে জানানোর ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 18 বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016 ইমেলও করতে পারেন। তাহলে আমাদেরকে জানান, আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।